আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রাজধানী সহ সারা দেশে পালিত হচ্ছে শহীদি মার্চ কর্মসূচি। সিইসি হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ, স্বীকার করলেন 2024 সালে নির্বাচন বিতর্কিত ছিল। কর্মী ছাঁটাই সহ বন্ধ সহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় ও সাভারের বিভিন্ন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, 30টিরও বেশি কারখানা ছুটি। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ বিজিএমইএর। দুর্যোগ দুর্দিনে অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে জানালেন ধর্ম উপদেষ্টা। সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান শিক্ষা উপদেষ্টার। এবং চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা 1114 কার্টন বিদেশি মদের চালান আটক। চুয়াডাঙ্গায় 10 কেজি রূপার গহনা জব্দ। এবারে আসছি বিস্তারিত সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সারা দেশে পালিত হল শহীদি মার্চ কর্মসূচি। নাটোরে উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে কোরআন তেলাওয়াত ও নিরাপত্তা পালন করে তারা। এরপর সেখান থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রায় শিক্ষার্থীদের সাথে কলেজের শিক্ষকরাও অংশ নেন। রাঙামাটি সরকারি কলেজের পতাকা চত্বর থেকে শহীদি মার্চ শুরু হয়। পরে এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নিরাপত্তা পালন ও তাদের স্মৃতিচারণ করেন। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। শরীয়তপুরের সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিহতদের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মুক্তি সোপান শহীদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তি সোপানে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মরণে নিরাপত্তা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেয় শিক্ষার্থীরা। পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কোনো দলের সাথে নয়। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার না হলে নির্বাচন কমিশনের পক্ষে প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান বিদায়ী সিইসি। সংবিধান অনুযায়ী 5 বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও 2.5 বছরের মাথায় বিদায় নিতে হলো আওয়াল কমিশনকে। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। সরকার পতনের 1 মাস পূর্তিতে রাজধানীতে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যালো,
হ্যাঁ দেখানো যায়। সহকর্মী মাজহারুল হক মুহাজির আছেন সেখানে, আমরা চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শহীদি মার্চ কর্মসূচি কতদূর পর্যন্ত এসেছে এবং আপনি কি খবর আমাদের জন্য সংগ্রহ করেছেন আমাদেরকে জানান। সীমা আমি এই মুহূর্তে আছি কারণ বাজারের সার্ক ফোয়ারার সামনে। কিছুক্ষণ আগেই এই মাত্রই আসলে সার্ক ফোয়ারার সামনে থেকে শহীদি মার্চটি আসলে বাংলা মোটর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে রাজু ভাস্কর্য এবং শহীদ মিনারে অবস্থান করবে। আমি যদি আসলে একটু এখান থেকেই দেখানোর চেষ্টা করি যে আমরা কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রোটোকলের মধ্য দিয়ে তারা এই শহীদি মার্চটি আসলে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার থেকে যে শহীদি মার্চটি আসলে বের হয়েছে সেখানে কিন্তু আমরা ছাত্র শিক্ষকদের পাশাপাশি অভিভাবক নানা শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ দেখেছি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ ছিল। আমরা শুরু থেকেই ঠিক 4টার দিকে আসলে এই শহীদি মার্চ আজকে শুরু হয়েছে এবং শহীদি মার্চের শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর একটা উপস্থিতি ছিল। আমরা আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু প্রোটোকলের মধ্য দিয়েই তারা এই মুহূর্তে আসলে বাংলা মোটরে অবস্থান করছেন। আর পুরো সময় জুড়ে তাদের যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসাত আবদুল্লাহ সহ মাহিন সরকারকে আমরা আসলে দেখতে পেয়েছিলাম যে তারা এই শহীদি মার্চের একদম মূল ব্যানারটি নিয়ে আসলে তারা যাচ্ছিলেন। জিসিমা, এখন পর্যন্ত আসলে তাদের যে অবস্থান শহীদ মিনারের দ্বারা আসলে যাচ্ছেন এবং পরবর্তীতে তাদের আজকে আসলে যে জুলাই গণ অভ্যুত্থানের যে ফলাফল সেটাকে আসলে 1 মাস পূর্তি উপলক্ষে তারা এই শহীদি মার্চটি করে এবং একই সাথে তারা আজকে হয়তোবা তাদের পরবর্তী কোনো একটা ঘোষণা হয়তোবা দিতে পারে শহীদ মিনার থেকে। যে ছিল আমার কাছে শহীদি মার্চ নিয়ে সবশেষ পরিস্থিতি খবর। মুহাজির, আপনাকে ধন্যবাদ। কর্মী ছাঁটাই বন্ধ, হাজিরা, বোনাস, শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসব ঘটনায় প্রায় 30টিরও বেশি কারখানা ছুটি ঘোষণা করা হয়। বিজিএমইএ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার থেকে পুরোদমে কারখানা চালু হবে বলেও আশাবাদী বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। যেসব পোশাক কারখানা ঋণ খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন বলেও জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। কারখানায় ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন কারণে সপ্তাহব্যাপী সাভার, আশুলিয়া ও শিল্পাঞ্চলগুলোতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে। বৃহস্পতিবার আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এমন বাস্তবতার মধ্যেই গার্মেন্টস কর্মীদের আগস্ট মাসের বেতন পরিশোধে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিশেষ ঋণ সহায়তা নিয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকে যান বিজিএমইএ নেতারা। গভর্নরের সাথে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তারা বলেন, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গত 7 দিনও পুলিশ কিন্তু কোনো চার্জ করে নাই, কোনো টিয়ার গ্যাস মানে নাই, কিংবা কোনো অন্যান্য জল কামান কিছুই করে নাই। কিন্তু আজকে পুলিশের উপরে ক্লিয়ার ইনস্ট্রাকশন গেছে, যেহেতু বোঝানোর মাধ্যমে হচ্ছে না, অতএব আজকে চার্জ করবে পুলিশ। আজকে পুলিশকে এই অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ফ্যাক্টরি হয়তো একটু সাহসের অভাব ছিল, তারা হয়তো খোলে নাই, ম্যাক্সিমাম চালু আছে। আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে। আমরা আশা করি শনিবার থেকে এরা আরো অনেক রেগুলার স্মুথ হবে। আগস্ট মাসে 12টা দিন আমরা কাজ করতে পারি নাই, ফ্লাড থাকার কারণে অনেক ট্রাক যেতে পারে নাই। কাজেই যেখানে ডকুমেন্ট সাবমিট করা যায় নাই সেক্ষেত্রে ব্যাংকের স্যালারির যে মেকানিজম সেটা কার্যকর না। সেক্ষেত্রে আমরা বলেছি যে সমস্ত ফ্যাক্টরি পারবে না সে সমস্ত ফ্যাক্টরিকে যাতে বাংলাদেশ ব্যাংক এই এডিশনাল সাপোর্টটা দেন, এবং তারা আমাদেরকে সাপোর্ট করে ওই সার্কুলারটা ক্লিয়ারলি বলে দিয়েছে। বিজিএমইএ নেতারা বলেন, নতুন করে কেউ কারখানায় সহিংসতা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
দুর্যোগ দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন। যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে, যারা রাস্তার উপর থাকেন, তাদের ছোটখাটো বাড়িঘর করে দেওয়া হবে বলে জানান তিনি। সকালে লক্ষ্মীপুর সদরে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আস-সুন্নাহ ফাউন্ডেশন, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কর্মীরাও বন্যা দুর্গতদের পাশে রয়েছেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে, তাহলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী সহ ৩৫৪ জন অংশ নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান ও বিপিএটিসির রেক্টর সাইদ মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের বন্ধু না, তারা সবসময় এদেশের মানুষকে কষ্ট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন। দুপুরে লক্ষ্মীপুর শহরের আজিম শাহ উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যা কবলিত দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এদিকে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজামুদ্দিন ভুইয়া ও অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার লুটপাটের মধ্য দিয়ে বিগত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিকে মহা সংকটে ফেলে গেছেন। এর থেকে বেরিয়ে আসতে হলে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুরে এক মাহফিলে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা ভারতের পরামর্শ ও নির্দেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকুচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল বলেও জানান তিনি। এ সময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। খুলনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় উচ্ছৃঙ্খল জনতার হামলায় আহত শ্রী উৎসব বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি এখন আশঙ্কামুক্ত। গত ৪ সেপ্টেম্বর কটূক্তিমূলক পোস্টটি করা হয়। এরপর স্থানীয় জনগণ তাকে আটক করে ডেপুটি কমিশনার পুলিশ খুলনা দক্ষিণের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠায়। পরবর্তীতে কয়েক হাজার জনতা সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উক্ত ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি প্রদানের জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা তার উপর আক্রমণ চালায়। পরে সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। ধর্মীয় মূল্যবোধে আঘাত প্রদানের কারণে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। বান্দরবানের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উসাই সিং ও তার স্ত্রী মেহেলাপ্রু ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৌশল্যা সহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সকালে বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হয়ে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের কাছে এই স্মারকলিপি দেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা অধ্যাপক ওসমান গনি, সাজপ্রু চৌধুরী ও মুশিউর রহমান মিঠুন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ১.৫ মাস বন্ধ থাকার পর রেলপথে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। গতকাল রাতে ২টি চালানে ভারত থেকে ২,৪৬০ টন জিপসাম সার ও ৬১ ট্রাক্টর আমদানি করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তার কারণে গত 19 জুলাই থেকে রেলপথে দুদেশের মধ্যে পণ্য যাত্রী পরিবহন বন্ধ রাখে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার ফলশ্রুতিতে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় রেলপথে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে বন্ধন এক্সপ্রেস ট্রেন সার্ভিস। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা 1114 কার্টন বিদেশি মদের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। চালানটি খালাসের জন্য চট্টগ্রামের C&F এজেন্ট হাফেজ ট্রেডিং কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। কিন্তু খালাসের আগেই গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউস চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ টিম বন্দরের এনসিটি ইয়ার্ডে অভিযান চালায়। এ সময় একটি কন্টেইনারে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের চালানটি আটক করা হয়। মিথ্যা ঘোষণায় আনা এই চালানটির মাধ্যমে 12 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে 10 কেজি রূপার গহনা জব্দ করেছে বিজিবি। দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে এই রূপার গহনা জব্দ করা হয়। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপি এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় মুন্সিপুরে কিতাব মল্লিকের বাড়িতে অভিযান চালালে কিতাব পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে কিতাব মল্লিকের বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় 8টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট 10 কেজি ভারতীয় রূপার গহনা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য 18 লাখ টাকা। রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আলু চাষিরা। বিভিন্ন কোল্ড স্টোরেজে বৈষম্যমূলকভাবে অতিরিক্ত ভাড়া আদায় ও হিমাগার মালিকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং প্রতি বস্তা আলুর ভাড়া 280 টাকা নির্ধারণের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। কুড়িগ্রাম ঢাকা রংপুর সড়কের নবদিগঞ্জ এলাকায় কর্মসূচি চলাকালে বক্তারা এ অবস্থার জন্য বিগত সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে দায়ী করে আলু সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। নানা আয়োজনে নড়াইলে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 53তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি শোভাযাত্রা, স্মৃতিসৌধে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে চলাকালে আজকের দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন এই বীর যোদ্ধা। বন্যা কবলিত ও সকল আশ্রয় কেন্দ্রের মানুষের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করছে ওয়াটার ফিল্টার প্রতিষ্ঠান সাইফ টেক কর্পোরেশন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুদ্দিন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের পাশে 2টি পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করে প্রতিদিন সেখান থেকে 2.5 থেকে 3,000 বোতল বিশুদ্ধ পানি সরবরাহ করছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত তার 2টি ফিল্টার থেকে এ পর্যন্ত 40 থেকে 50,000 বোতল পানি সরবরাহ করা হয়েছে। তার এ কাজে সহযোগিতা করছে 33 পদাতিক ডিভিশন কুমিল্লা সেনানিবাস। যশোরে অনুষ্ঠিত হল বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাতসমূহের পরিচিতি এবং আমন ধানের আন্তঃপরিচর্যা বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ। দুপুরে শহরের 4 খাম্বার মোড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের পরিচালক ডক্টর ইকরামুল হক ও যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার। প্রশিক্ষণে জেলার 8 উপজেলার 100 কৃষক ও কৃষানী অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।